বেপরোয়া গতিতে ওভারটেক, দুই বাসের সংঘর্ষে সিলেটে ঝরল ৯ প্রাণ। বগুড়ায় বাসের নিচে পিষ্ট হয়ে নিহত ৭। ময়মনসিংহে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ। ফুটপাতের গণ্ডি পেরিয়ে মূল সড়কে অস্থায়ী দোকানপাট, অনেক গুরুত্বপূর্ণ রাস্তার অর্ধেকই বেদখল। চলাচলের পথ সংকুচিত হওয়ায় বাড়ছে যানজটের ভোগান্তি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামাত, সনদ বাস্তবায়ন না করায় সরকারের কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ। শিক্ষাঙ্গনে সংঘাতে ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা। এবং থাইল্যান্ডের ব্যাংকক স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থী সহ নিহত ৬, আহত অন্তত ১৫। সন্দেহভাজন অস্ত্রধারী ছাত্রের মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে আতঙ্ক। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির। বেপরোয়া গতিতে ওভারটেকিং এর সময় সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ ৯ জনের। বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল বাস, ঘটনাস্থলে নিহত হয়েছেন ৭ জন। সকালে সিলেটের ওসমানী নগরের তাজপুর এলাকায় বেঙ্গল পরিবহনের বাস সামনে থাকা পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ইউনিক পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইউনিক পরিবহনের ৭ যাত্রী মারা যান। আহত ২০ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শিশুসহ আরও ২ জনের মৃত্যু হয়। এদিকে ভোরে ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায় বাস, এরুলিয়া এলাকায় রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। সেখানে কাজের সন্ধানে অপেক্ষা করা শ্রমিকরা চাপা পড়লে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান আরও ৪ জন। ঘটনার পর থেকেই চালক পলাতক। এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেলে আছেন সহকর্মী উপবণিক, বগুড়ায় আছেন আব্দুল আওয়াল এবং ময়মনসিংহে ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি অপুর কাছে। অপু, দেখুন, আজকে সকালে ঠিক ৭টা থেকে ৭:৩০টার মধ্যে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনায় কিন্তু বেঙ্গল এবং ইউনিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার পরই কিন্তু ঘটনাস্থলেই ৭ জন মারা যায়। পরবর্তীতে ২ জন কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরে কিন্তু তারা কিন্তু এখানে মারা যায়। এখানে কর্তব্যরত চিকিৎসক সেটাই আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আপনাদেরকে বলতে চাই, যে শিশুটি মারা গিয়েছে সেই শিশুর একই পরিবারের ৫ জন সদস্য তারা ছিল, এবং এই ৫ জন সদস্যের মধ্যেই কিন্তু মূলত ৪ জন ছিল, তারা ছেলে, মেয়ে এবং মা বাবা সহ যে ৪ বছরের যে শিশু, সেই শিশুটি কিন্তু তাদের সাথে কিন্তু এখানকার উদ্ধারকর্মীরা কিন্তু নিয়ে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছেন। এবং এই পর্যন্ত যদি বলি যে এখানকার মেডিকেল কর্তৃপক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন অবধি পর্যন্ত কিন্তু আমরা পাইনি। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দুটি বাসের আসলে মুখোমুখি সংঘর্ষ হয়, সেটির কিন্তু একটি ফুটেজ কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে। এবং আমরা আসলে যেমনটি আমরা দেখতে পেয়েছি, ঠিক বাঁ দিক থেকে কিন্তু ইউনিক পরিবহনের গাড়িটি ছিল, এবং ঠিক ডান দিক থেকে কিন্তু বেঙ্গল পরিবহনের যে গাড়িটি, সেটি কিন্তু সজোরে এসে একদম ডান দিক থেকে কিন্তু ধাক্কা দেওয়ার পরেই কিন্তু ইউনিক পরিবহনের যে বাসটি, সেটি কিন্তু আসলে খাদে পড়ে যায়। এবং মূলত এই পর্যন্ত আহতর যে সংখ্যাটি যদি আমরা আপনাদেরকে বলতে চাই, মেডিকেল এখানে ক্যাজুয়ালিটি বিভাগ থেকে আমরা যে তথ্য পেয়েছি, এই পর্যন্ত প্রায় ১৬ জন এবং লিস্টেড রয়েছে। এবং ওনারা যেটি বলছেন যে আমরা ২০ জনের উপরে কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছেন। এবং পুলিশ এবং এখানকার হাইওয়ে পুলিশ যারা রয়েছেন এবং স্থানীয় প্রশাসনের যারা রয়েছেন, তারা কিন্তু বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে। মোটামুটি আসলে সিলেটে সকালবেলার যে দুর্ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় এখন অব্দি পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। তবে পরবর্তীতে আরও যদি বাড়ে তো সেই আপডেটটাও কিন্তু আমরা জানিয়ে দেবো। এই মুহূর্তে বগুড়ায় রয়েছেন আমাদের সহকর্মী আওয়াল। চলে যাচ্ছি সর্বশেষ খবরাখবর তার কাছ থেকে জানবো। শুক্রবার ভোরে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজারে আসলে মর্মান্তিক বাস চাপায় ৭ জন শ্রমিক যারা ধান কাটার কাজ করে থাকেন, তারা কিন্তু নিহত হয়েছেন। এখানে দুর্ঘটনাস্থলে কিন্তু বাস চাপায় মহাসড়কের পাশে থাকা যে শ্রমিকরা, তারা প্রায় ২০ থেকে ২৫ জন আসলে গুরুতর আহত হন, এবং ৩ জন কিন্তু আসলে ঘটনাস্থলেই নিহত হন। এবং পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন নিহত হন। এবং এই যে ৭ জন শ্রমিক নিহতের ঘটনায় কিন্তু স্থানীয়রা
5 ঘন্টারও বেশি সময় ধরে এই যে মহাসড়কটি সেটি কিন্তু অবরুদ্ধ করে রাখেন। এতে করে কিন্তু আসলে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আসলে যানজটের তৈরি হয় এবং পরবর্তীতে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই সড়ক ও জনপথ বিভাগ এই যে এরুলিয়া বাজারটি রয়েছে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে, এখানে কিন্তু স্পিড ব্রেকার নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু করেছে এবং এই স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরুর পরপরই কিন্তু আসলে স্থানীয়রা এখান থেকে মহাসড়ক অবরোধ ছেড়ে দেয় এবং পরবর্তীতে আরও 30-40 মিনিট পর কিন্তু আসলে এই যে মহাসড়কটি সেটি কিন্তু যান চলাচল আসলে স্বাভাবিক হয় এবং যেই 7 জন নিহত হয়েছেন জেলা প্রশাসন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। এই 7 জনের পরিবারকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে 25,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে দাফন কাফনের জন্য এবং যারা আহত আছেন প্রত্যেককে কিন্তু আসলে 15,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য। এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি, এবং এই কমিটিকে 3 দিনের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে কিন্তু জানাতে বলা হয়েছে এবং স্থানীয়রা দাবি করছেন এই যে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কটি রয়েছে এই মহাসড়কটি আসলে 2 লেনে ছোট হওয়ার কারণে প্রায় বেপরোয়া গতির কারণে আসলে এখানে দুর্ঘটনায় মানুষজন নিহত হন এবং তারা দ্রুত সময়ের মধ্যে এর পরিত্রাণ চেয়েছেন এবং এই যে দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন আরও আশঙ্কাজনক অবস্থায় কিন্তু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 18 জন চিকিৎসাধীন আছেন। তো বগুড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। ময়মনসিংহে যাচ্ছি সহকর্মী ওবায়দুল হকের কাছে রেল দুর্ঘটনার খবর জানতে। ময়মনসিংহের গফরগাঁওয়ের যে শিবগঞ্জ রোড রেল ক্রসিং রয়েছে এই রেল ক্রসিং পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে এবং এই লাইনচ্যুত হয়ে যে 4টি বগির 16টি চাকা লাইনচ্যুত হয়েছে এবং এটি যখন রেল 1 নম্বর লাইনে যখন আসছিল 2 নম্বর মূল লাইন থেকে স্টেশনের গফরগাঁও স্টেশনের কাছে তখন সেই মুহূর্তে কিন্তু এটি লাইনচ্যুত হয় এবং বাজেভাবে 4টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং এই ঘটনায় যে যাত্রী যারা ছিলেন তাদেরকে সাময়িক দুর্ভোগ নিরসনের জন্য এখানে গফরগাঁও স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার এবং এই যে ঢাকাগামী জামালপুর কমিউটার এই দুটি কমিউটারের যাত্রীদের রিপ্লেস করা হয়েছে। এই ময়মনসিংহ রেল স্টেশন থেকে একটি রিলিফ ইঞ্জিন এসে এই দুর্ঘটনা কবলিত 4টি বগি রেখে সেই ট্রেনটিকে যারা জামালপুর যাচ্ছিলেন তাদেরকে এই দুর্ঘটনা কবলিত যে ট্রেনটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং এই যে ঢাকাগামী যে ট্রেনটি রয়েছে এই ট্রেনটি দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে উঠিয়ে তাদেরকে ঢাকা নেওয়া হয়েছে এবং এই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। এই 3 ঘন্টা কিন্তু ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। ফাতেমা নগর রেলওয়ে স্টেশনে বন্ধ রয়েছে হচ্ছে ব্রহ্মপুত্র এবং মশাখালী স্টেশনে আটকা রয়েছে তিস্তা এক্সপ্রেস এবং এছাড়া বাকি যে ট্রেনগুলো রয়েছে সেটি বিকল্প পথে অর্থাৎ ভৈরব রুট ব্যবহার করে এই মুহূর্তে চলাচল করছে। তো সব মিলে আমি যেটি জানতে পেরেছি ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে এবং এটি উদ্ধারকারী ট্রেন আসার পরে এই ট্রেনটি লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করার পর এই ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক হবে বলে রেল সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহের গফরগাঁও থেকে সবশেষ খবর। রেল ও সড়ক পথে দুর্ঘটনার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ, বগুড়া এবং তার আগে সিলেট থেকে। রাজধানীর হোটেল হলিডে ইনের টেলিভিশনে এডিটর্স কাউন্সিলের সেমিনারে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা লিখলেন না কেন বা দিলেন কেন। তখন তো আপনারা একদিন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। এই জিনিসটা আপনার নিজের উপর নির্ভর করবে আমাদের। তো আমরা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, আর 3 মাস 4 মাস গেল না আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন,
পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আমরা বেরিয়ে গেছি, যখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। তো এই যে ভাষাভাবে যদি আমরা কথা বলতে থাকি, তাহলে আমার গণতন্ত্র কোথায় হবে, কি করে হবে? আর আপনার আমি প্রথমে সেক্রেটারি ঢুকে পড়বো, এই যে ইন্টারভিউ কমিটি যখন ছিল তখন আমি ভিতরে ঢুকে গিয়েছিল, মব ক্রিয়েট করে ভিতরে ঢুকে গিয়েছে একদম, এবং আপনার সেক্রেটারিকে তছনছ করে দিচ্ছে। গতদিন আপনার প্রেসিডেন্টের একটা অনুষ্ঠান ছিল, প্রধানমন্ত্রী ছিলেন, একটা রাষ্ট্রের একটা অনুষ্ঠান, সেইখানে একটা বিশ্রী একটা ভুল হতে পারে, ভুল তথ্য থাকতে পারে, বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু তার জন্য একটা বিস্তৃত অবস্থা তৈরি করে ইন প্রেজেন্স অফ দ্য ডিপ্লোমেটস যে অবস্থা তৈরি করা হলো, এটা কখনোই আপনার গণতন্ত্রের জন্য উপযোগী নয়, এটা গণতন্ত্র হতে পারে না। সুতরাং আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা সমালোচনা সব কিছু হবে। এটা তো আপনার আমাদের সেই আমরা ইকোনমিক্সে পড়তাম, আপনার যে পারফেক্ট কম্পিটিশনের একটা আপনার সংজ্ঞা ছিল, যে সব শেষে বলতো আদার থিংস রিমেনিং দ্য সেম, অর্থাৎ যদি এগুলো সব ঠিক থাকে তাহলে এটা হবে। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁ থেকে, সেখানে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ফুটপাত দখলের চিত্র রাজধানীতে নতুন কিছু নয়, তবে এখন আর ফুটপাত নয়, দখলের শিকার মূল সড়কের অর্ধেকই। কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিক্সা গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড। এতে সড়ক সংকুচিত হয়ে রাজধানীতে বেড়েই চলেছে যানজটের ভোগান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা সমাধানে শুধু উচ্ছেদ নয়, প্রয়োজন সমন্বিত পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান। রিমু সিদ্দিকের রিপোর্ট। 30 ফুট প্রশস্ত এই সড়কের প্রায় 15 ফুটেই দখল হয়ে গেছে। রাজধানী ফুটপাত হারিয়েছে অনেক আগেই, এখন দখল হয়ে যাচ্ছে মূল সড়কের বড় অংশ। মূল সড়কের কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিকশার গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড ও অবৈধ পার্কিং। সড়ক দখলের আরেক বাস্তবতা যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা, ফলে সংকুচিত হচ্ছে যান চলাচলের পথ। ফুটপাতের গণ্ডি পেরিয়ে এখন অবৈধ দখলের থাবা পড়েছে মূল সড়কে, দখল হয়ে যাচ্ছে মূল সড়কের অর্ধেকেই। সরকার যদি একটা নিজের তো জায়গা করে দেয়, তাহলে সব আকারে এনে দেয়, ওকার কাট করে দেওয়া হবে বলছিল, এখন পর্যন্ত ওটা কার্যকারিতা আসেনি। ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, গুলিস্তান, মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকার চিত্র প্রায় একই। বাড়ছে যানজট, চরম মাত্রায় পৌঁছাচ্ছে ভোগান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। রাস্তার মধ্যে যদি বাসের পার্কিং থাকে, বিভিন্ন মোটরসাইকেলের পার্কিং থাকে, তাহলে কিন্তু জ্যাম লেগেই থাকবে। 3 লাইন 4 লাইন করে বাসটি রেখে দেয়, রেখে দেওয়ার পরে গাড়িগুলো যেতে পারে না। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, ঢাকার যানজটে বছরে প্রায় 37,000 থেকে 55,000 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। যানবাহনের গড় গতি নেমেছে ঘন্টায় মাত্র 5 কিলোমিটার। তারা ফেরত আসছে, এর ফলে দুটো সমস্যা, একটা হচ্ছে আমার যানজট তো বেড়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে হকারদের এই ব্যবস্থাপনা কখনোই হয়তো সম্ভব হবে না, কারণ তারা বুঝে গেছে যে ব্যবস্থাগুলো বা অভিযানগুলো হয় সেটা সাময়িক। দ্রুত এই সমস্যা সমাধান করে নগরীর বাসযোগ্যতা ফেরানোর আশ্বাস ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের। ফুটপাতকে ব্যবহার করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের কাছে তারা স্বীকারও করেছে, যেই কারণে আমরা তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, ওদেরকে ওই রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড আদার্স এটার ব্যাপারে অ্যাপ্রুভ হয়ে আসার পরেই আমরা সেটা দেয়া শুরু করব। তাদেরকে আমরা একটা সিস্টেমে আনতে চাই। তিলোত্তমা ঢাকার প্রাণ ফেরাতে কার্যকর উদ্যোগ কবে নেবে কর্তৃপক্ষ? অপেক্ষার সেই প্রহর ফুরায় না নগরবাসীর। ফুটপাত পথচারীর জন্য, সড়ক যানবাহনের জন্য এই মৌলিক ব্যবস্থাপনা কার্যকরভাবে নিশ্চিত করা গেলে রাজধানীর দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে প্রত্যাশা নগরবাসীর। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামাত। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠছে বলে অভিযোগ তার। শিক্ষাঙ্গনগুলোতে সংঘাতের ঘটনায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা তার। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের ভোটে আগামী 20 আগস্ট নির্বাচিত হবেন রাষ্ট্রের নতুন অভিভাবক। এর আগে হবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্তকরণ। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026। প্রধান বিরোধী দল হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করার সুযোগ থাকলেও নানা কারণে কাউকে মনোনয়ন দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একটা অপোজিশন থাকার পরেও যখন সরকারি দল মেজরিটি যাদের ভোটে প্রেসিডেন্ট হবে তারা যদি ফিল না করে যে না আমরা অপোজিশনের সাথে একটু কথা বলি, তো একেবারে যেচে পড়ে আর যে আমরা জানি যে আমাদের দেওয়া প্রার্থী এখানে জিতবে না, তো ইচ্ছে করে অপমানিত হওয়ার জন্য, আমাদের পরাজিত হওয়ার জন্য আরেকটা নির্বাচনের জন্য এত আগ্রহ দেখানোর মধ্যে আমরা খুব একটা কিছু সৌন্দর্য গণতন্ত্রের আছে বলে সমীচীন মনে করি না। যে যদি ওনারা আলোচনা করতেন যে আসেন সবাই মিলেঝিলে একটা প্রার্থী দিই, যদি বলতেন, তা সে যদি তো হয়নি, যদি তো নদীতে চলে গেছে, নিজেরাই তো নিয়ে গেছে প্রথমে স্ট্যান্ডিং কমিটি, পরে নিয়ে গেছে প্রাইম মিনিস্টারের কাছে। দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন শিক্ষাঙ্গন থেকে জাতীয় রাজনীতি সব জায়গায় প্রকাশ পাচ্ছে কর্তৃত্ববাদী চরিত্র। রাষ্ট্র সংস্কার না হওয়ায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা মিয়া গোলাম পরোয়ারের। আমরা আশা করেছিলাম যে অন্তত ক্যাম্পাসের ছাত্রদের হোক বা রাজনীতির মাঠে মূল রাজনৈতিক দলে দলে হোক, অন্তত ফিজিক্যাল মারামারি, হামলা, আক্রমণ, আহত, ব্যাড কালচার থেকে হয়তো নতুন বাংলাদেশে আর আমরা যাব না। এমনি রাজনৈতিক বিতর্ক হবে, রাস্তাঘাটে হবে, পার্লামেন্টে হবে, বক্তৃতায় হবে, গায়ে হাত দেওয়ার রাজনীতি হয়তো এই শেষ হয়ে গেল মনে হয়, যেটা আগে হয়েছে। কিন্তু আবার তো ওনারা স্টার্ট করেছে ভিন্ন মত, দমন পীড়ন, দলীয়করণ মুক্ত, এটা হতে গেলে ওই সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। এই জন্য রাজনীতিতে সহ অবস্থানের এই সৌন্দর্য রাখতে গেলে আমাদেরকে মূল গোড়ায় ফিরে আসতে হবে, যে আমাদের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে হবে। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হবে বলেও জানান জামায়াত সেক্রেটারি। ওনারা আরেকটা হাসিনা হয়তো তৈরি হতে চান, তো এই কারণে ওনারা গণভোট আর মানেন না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। কারওয়ান বাজারে বেড়েছে ডিম ও মুরগির দাম। ব্যবসায়ীদের দাবি, গ্যাস সংকটে মুরগির সরবরাহ কমেছে আর বৈরী আবহাওয়ায় ডিমের উৎপাদন ব্যাহত হয়েছে। কারওয়ান বাজারে লাল ডিম বিক্রি হচ্ছে ডজন 150 টাকা, সাদা ডিম 140 টাকা, ডজন প্রতি বেড়েছে 10 টাকা। পোলট্রি মুরগি 190 থেকে 200, সোনালী 350 এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 380 টাকায় কেজি। ব্যবসায়ীরা বলছেন গ্যাসের সরবরাহ না থাকায় মুরগির সরবরাহ কমেছে আর বৈরী আবহাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ায় বেড়েছে ডিমের দাম। অন্যদিকে স্বাভাবিক আবহাওয়ায় উৎপাদন বাড়ায় কমেছে বেশিরভাগ সবজির দাম। কাঁচামরিচেও বড় স্বস্তি। ভারত থেকে কাঁচামরিচ আসায় কেজিতে 120 থেকে 160 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা দরে। এক লাফে প্রায় 10,000 টাকা বাড়ার পর একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম। এ দফায় ভরিতে 3,266 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাট সহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,29,664 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,19,342 টাকা, 18 ক্যারেট 1,88,374 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,53,848 টাকা। মেহেরপুর সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে। বিজিবি জানায়, ভোর 4টার দিকে ভারত থেকে কাঁটাতারের সীমান্ত এলাকায় এপারে গাংনী উপজেলার ধলা বিওপি এলাকায় বেশ কয়েকজনকে আসতে দেখা যায়। এ সময় তাদের বাধা দেয় বিজিবি। পরে তারা ভারতীয় ভূখণ্ডে অবস্থান নেয়। অনুপ্রবেশকারীদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী রয়েছেন। সীমান্তের বাংলাদেশ অংশে ধলা বিজিবি বিওপি এবং ভারত অংশে বারৈপোতা বিএসএফ ক্যাম্প অবস্থিত। সময় সংবাদ। দেশের বাইরের খবর।
থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে 6 শিক্ষার্থী নিহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। শুক্রবার ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের ব্যাংক্রুয়াই জেলায় এই ঘটনা ঘটে। পুলিশ অপরাধীকে একজন 9ম শ্রেণীর ছাত্র হিসেবে শনাক্ত করেছে। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে, যেখানে ছাত্রছাত্রী ও স্কুল কর্মীদের নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে দেখা গেছে। কর্তৃপক্ষের জনসাধারণকে ননথাবুরির দেবসিরিন স্কুলের আশপাশ থেকে দূরে থাকতে অনুরোধ করেছে। জেলা কর্তৃপক্ষের মতে 2025 শিক্ষাবর্ষে স্কুলটিতে প্রায় 3100 জন ছাত্রছাত্রী এবং 147 জন শিক্ষক ছিলেন। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ও ওমান 60 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। প্রস্তাবিত চুক্তিতে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে তেহরানের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। 60 দিনের জন্য প্রণালীটি খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল হাদাত ও আল আরাবিয়া। এ বিষয়ে তেহরানের অনুমোদন মিললে কয়েকদিনের মধ্যে ঘোষণা আসতে পারে। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে 49টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দর এড়িয়ে অন্য পথে পাঠানো হয়েছে। এছাড়া 2টি জাহাজ অচল করে দেওয়ার পাশাপাশি আরও 2টি জাহাজে তল্লাশি চালানোর কথাও জানিয়েছে তারা। ইরান যুদ্ধের 6 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রুথ সোশ্যালে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে দাবি করে গোলাবারুদের ঘাটতির খবরকে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষের প্রক্রিয়া ধীরগতির জন্য ইরানের বিভক্ত রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে তিনি বলেন, ইরানে এক পক্ষ যুদ্ধের অবসান চাইলেও আরেক পক্ষ সংঘাত চালিয়ে যেতে চায়। এদিকে ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় মোসাদের 2 শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের খবর। ডারউইনে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের পরও লিড নিয়েছে স্বাগতিক ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। টিগুইলির সেঞ্চুরিতে দলীয় সংগ্রহ 300 ছাড়িয়েছে স্বাগতিকদের। দ্বিতীয় দিনের শুরুতে জশ ফিলিপের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। অধিনায়ক কার্টিস প্যাটারসন ও জ্যাক ক্লেটন চতুর্থ উইকেটে 73 রান যোগ করেন। তবে 13 রানের ব্যবধানে 2 সেট ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে লিড নেয়ার সম্ভাবনা জাগায় বাংলাদেশ। 139 রানে 5 উইকেট হারানো স্বাগতিকদের ম্যাচে ফেরান উইলি ও জ্যাক ডোরান। ষষ্ঠ উইকেটে এই জুটির ব্যাট থেকে আসে 167 রান। দিনের শেষ সেশনে এই দলকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। 76 রান করা ডোরান ও ওয়াদিয়াকে সাজঘরে ফেরান এই অলরাউন্ডার। তবে সেঞ্চুরি তুলে নিয়ে দলের রিড বাড়িয়ে নিয়েছেন তেগ উইলি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেপরোয়া গতিতে ওভারটেক, 2 বাসের সংঘর্ষে সিলেটে ঝরল 9 প্রাণ। বগুড়ায় বাসের নিচে পিষ্ট হয়ে নিহত 7। ময়মনসিংহে ট্রেনের 4 বগি লাইনচ্যুত। ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ। ফুটপাতের গণ্ডি পেরিয়ে মূল সড়কে অস্থায়ী দোকানপাট। অনেক গুরুত্বপূর্ণ রাস্তার অর্ধেকই বেদখল। চলাচলের পথ সংকুচিত হওয়ায় বাড়ছে যানজটের ভোগান্তি। এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দিতে আগ্রহী নয় জামাত। সনদ বাস্তবায়ন না করায় সরকারের কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ। শিক্ষাঙ্গনে সংঘাতে ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। মনির হোসেন, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।